রূপনগর গ্রামের এক গভীর অরণ্যের মাঝে একটি প্রাচীন শুকনো কুয়োর পাশে অত্যন্ত ক্লান্ত ও বিষণ্ণ মুখে বসেছিল তিন অনাথ বোন। পিতামাতাকে হারিয়ে তারা আজ সম্পূর্ণ একাকী। ক্ষুধা আর চরম অনাহারে তাদের নিষ্পাপ মুখের হাসি সম্পূর্ণ বিলীন হয়ে গিয়েছিল, এবং বেঁচে থাকার শেষ আশাটুকুও যেন ধূলিসাৎ হয়ে যাচ্ছিল। আমার কলিজার বোনেরা, তোমরা এভাবে ভেঙে পড়লে আমি কোথায় যাব বলো? আমরা গত ২ দিন ধরে পেটে এক দানা অন্নও দিতে পারিনি। নিজের কষ্টের কথা আমি ভাবি না, কিন্তু তোমাদের এই অবস্থা আমার বুকটা ভেঙে চুরমার করে দিচ্ছে। বিশেষ করে আমাদের ছোট্ট বোন বিন্তির এই মলিন মুখ আমি আর সহ্য করতে পারছি না। না বড় আপা, তুমি একদম আমার জন্য মন খারাপ করবে না। আমার একটুও ক্ষুধা লাগেনি, আর আমি একটুও কষ্ট পাচ্ছি না। তুমি অযথাই নিজের শরীর খারাপ করছো। আমি তো বেশ ভালো আছি আপা। তুমি আমাদের জন্য একদম চিন্তা করো না। উপরওয়ালা নিশ্চয়ই আমাদের একটা ভালো ব্যবস্থা করে দেবেন। গ্রামের অনাচারী প্রধান আমাদের উপর চরম অন্যায় করেছে আপা। সে শুধু আমাদের ঘরবাড়ি কেড়ে নেয়নি, বরং পুরো গ্রামের মানুষের মুখে অন্ন কেড়ে নিয়েছে। আজ আমাদের মতো পুরো গ্রামের মানুষ তীব্র অনাহারে আর পিপাসায় ছটফট করে মরছে, কিন্তু সেই পাষাণ শাসকের মনে একটুও দয়া মায়া জাগছে না। হঠাৎ কুয়োর ভেতর থেকে এক অলৌকিক রঙিন আলো চমকাতে লাগল, এবং এক অপরূপ সুন্দরী পরী সেখানে প্রকট হলেন। তোমাদের এই দুঃখের গল্প আমি অনেকক্ষণ ধরে শুনছি। আমি এই কুয়োর ভেতরেই থাকি। তোমরা এটা বলতে পারো যে ওপরওয়ালা আমাকে এই জঙ্গল আর কুয়োকে পাহারা দেওয়ার জন্য রেখেছেন। আমি এই কুয়োর পরী। তোমাদের চোখের জল আমার সহ্য হল না, তাই আমি তোমাদের কিছু দিতে চাই। পরীর হাতের ইশারায় জাদুকরি আলো ছিটকে এসে তাদের সামনে একটি অলৌকিক মাটির উনুন তৈরি করে দিল। এটা কোনো সাধারণ মাটির উনুন নয়, এটা জাদুকরি মাটির উনুন। এর ওপর যে বাসনই রাখবে আর যে খাবারের কথাই ভাববে তা নিজে থেকেই রান্না হয়ে যাবে। আর যদি তোমরা এই খাবার গরিব আর অভাবীদের মধ্যে ভালো উদ্দেশ্যে বিলিয়ে দাও, তবে এই উনুন তোমাদের টাকা পয়সাও দেবে। কিন্তু মনে রেখো বোনেরা, যদি তোমরা কখনো ভুল করেও লোভের বশবর্তী হয়ে এই উনুন ব্যবহার করো, তবে এই উনুন তোমাদের অভিশাপও দিতে পারে। এই সতর্কবার্তা দিয়েই পরী তার রঙিন আলোর সাথে বাতাসে মিলিয়ে গেল এবং সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। তিন বোন উনুনটি নিয়ে পরম যত্নে তাদের গ্রামের কুঁড়েঘরের দিকে রওনা হল। হাসানপুর গ্রামেই জব্বার নামের এক নিষ্ঠুর ও ক্ষমতাবান জমিদার বাস করত। সে ছিল অত্যন্ত লোভী ও অত্যাচারী। সেই সময় হাসানপুর গ্রাম এক ভয়ানক খরার সমস্যার সাথে লড়ছিল। সারা গ্রামে দুর্ভিক্ষের এক অন্ধকার পরিস্থিতি তৈরি হয়েছিল। হ্যাঁ গ্রামবাসীরা, গত কয়েক বছর ধরে আমাদের গ্রামে এক ফোঁটা বৃষ্টিও হচ্ছে না। আমার মনে হয় এবার আমাদের এই আদিপুরুষের গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া উচিত। আর কতদিন আমরা আমাদের বউ বাচ্চার পরিবারকে এভাবে খিদের জ্বালায় ছটফট করতে দেখব? আরে এসব কেমন কথা বলছো মোড়ল মশাই? তুমি যদি এভাবে নিজের হার মানার মতো কথা বলো, তাহলে আমরা সাধারণ গ্রামবাসীরা কোথায় যাব? আমাদের গ্রাম ছাড়া কি আর কোনো উপায় বা রাস্তা খোলা নেই? আমাদের একটু গভীরভাবে চিন্তা করতে হবে। এখন আর কি উপায় হতে পারে করিম চাচা? আমাদের সব জমিতে ফসল ফলানো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন তো গ্রামের পুকুর আর কুয়োগুলো পুরোপুরি শুকিয়ে মাটি ফেটে চৌচির হয়ে যেতে শুরু করেছে। আমাদের সামনে মৃত্যু ছাড়া আর কি উপায় থাকবে? চাষিদের এমন করুণ ও হতাশাজনক কথা শুনে সুমি ভিড়ের মধ্য থেকে সাহস করে সামনে এগিয়ে এলো। মরল মশাই, আমাদের গ্রামের জমিদারের গোদামে তো ঠেসে ঠেসে শস্য ভরা আছে। এইরকম চরম বিপদের সময় সে কি আমাদের সাহায্য করতে পারে না? হ্যাঁ মা সুমি, কথা তো তুমি ঠিকই বলেছ। চলো একবার ওর কাছে সাহায্য চেয়ে দেখি। ওপরওয়ালা চাইলে কোনো রাস্তা ঠিক বেরিয়ে আসবে। চলো ভাই, সবাই মিলে চলো। মরল ও গ্রামের সমস্ত চাষিরা এক বুক আশা নিয়ে জমিদারের বিশাল হাবেলির দিকে রওনা দিল। আরে কি ব্যাপার ভাই, কি ব্যাপার?
আজ সবাই মিলে আমার হাবেলির রাস্তা কিভাবে ভুলে গেলে? হ্যাঁ, কি মোড়ল মশাই? জমিদার মশাই, ব্যাপারটা হলো যে আপনি তো জানেন পুরো গ্রাম খরায় ভুগছে। প্রতিটি বাড়িতেই শস্য প্রায় শেষ হয়ে গেছে। আপনার গুদাম শস্যে ভরা। দয়া করে আমাদের সব গ্রামবাসীদের একটু সাহায্য করুন। আপনি যদি একটুখানি শস্য সবার মধ্যে বিলিয়ে দেন, অল্প অল্প, বেশি নয়, তাহলে আমাদের সবার খাওয়া দাওয়ার সমস্যা দূর হতে পারে। আচ্ছা ঠিক আছে। মোড়ল মশাই, আমাকে ভাবার জন্য 2 দিন সময় দিন। জমিদারের এই কথায় মোড়ল আশ্বস্ত হয়ে গ্রামবাসীদের নিয়ে শান্তভাবে হাবেলি থেকে বিদায় নিয়ে চলে গেল। হাবেলির বাইরে আসতেই সুমি মোড়লকে থামিয়ে তার মনের গভীর সংশয়ের কথা ব্যক্ত করতে লাগল। মোড়ল মশাই, সত্যি কথা বলতে গিয়ে আমার এই জমিদারের কথাটা ঠিক মাথায় ঢুকল না। তার ভাবার জন্য 2 দিন সময় কেন চাই? এমন কি ভেবে নেবে সে? তার মানে 2 দিন ধরে আমাদের অনাথ বোনেদের আর গ্রামবাসীদের আরও কষ্ট সহ্য করতে হবে? আমার তো মনে হয়েছিল মা যে সে না করে দেবে, কিন্তু সে 2 দিনের সময় চেয়েছে। এটাই অনেক বড় ব্যাপার। আমার মনে হয় উপরওয়ালার কৃপায় সে আমাদের সাহায্য ঠিকই করবে। চলো ভাই, চলো চলো। ওদিকে হাবেলির ভেতরে জমিদার প্রতাপ তার চাটুকার নোপরের সাথে নতুন এক ষড়যন্ত্রের জাল বুনছিল। আমার একটা কথা মাথায় ঢুকল না মালিক। যখন গ্রামবাসীরা আপনার কাছে শস্য চাইল, তখন আপনি তাদের মুখের ওপর না কেন করে দিলেন না? দেখ নফর, তুই খুব ভালো করেই জানিস যে বহু বছর ধরে আমার স্বপ্ন যে এই গ্রামের সমস্ত জমি আমার নামে হয়ে যাক, আর এই সব চাষিরা আমার গুলাম হয়ে যাক। কিন্তু এখন আমি ভাবছি যে 2 দিন পর যখন গ্রামবাসীরা শস্য চাইতে আসবে, তখন তাদের কি জবাব দেব? খুব ভালো অভিনয় করেছেন মালিক। হেজি হবেই। কিছু পেতে গেলে কিছু তো হারাতেই হয়। হ্যাঁ হুজুর মালিক, এত বৃষ্টি হয়ে গেল, এখন আমার মনে হয় না যে গ্রামবাসীরা আপনার কাছে শস্য চাইতেও আসবে। বৃষ্টি একদম সঠিক সময় হয়েছে নফুর। গ্রামবাসীদের কাছে এই সময় শস্য একদমই নেই, আর তাদের কাছে যে একটু আদ্রু টাকা পয়সা ছিল সেটাও খরচ হয়ে গেছে। জমি সবুজ হয়ে গেছে, কিন্তু তাতে ফসল ফলানোর জন্য কি দরকার? বীজ। এবার আমি গ্রামের মোড়লের কাছে যাব আর বীজের জন্য সব চাষিদের ধার দেব। তারপর তাদের উপর চড়া সুদ চাপিয়ে তাদের সমস্ত জমি দখল করে নেব। নিষ্ঠুর জমিদার তখন মোড়লের বাড়ি গিয়ে চাষিদের বীজ কেনার জন্য টাকা ধার দেওয়ার প্রস্তাব দিল। আরে বাবা, এটা তো খুব ভালো কথা জমিদার মশাই। আমি তো তোমার ব্যাপারে না জানি কি ভেবে এসেছি। উপরওয়ালা তোমার ভালো করুক। হ্যাঁ, কিছুক্ষণ পর গ্রামবাসীদের নিয়ে চলে এসো। যার বীজ কেনার জন্য যতটা টাকা চাই আমি তাকে ধার দিয়ে দেব। যতদিন না তাদের ফসল তৈরি হচ্ছে, ততদিন তো তাদের বাড়ির খরচও চালাতে হবে, তাই না? তাই তো? কুটিল প্রতাপ মনে মনে হাসতে হাসতে সেখান থেকে নিজের হাবেলির দিকে রওনা হয়ে গেল। তো যে চাষি ধার নিচ্ছ কেন, মোড়ল মশাই, আপনি আপনার সামনেই সাদা কাগজে তাদের টিপসই নিয়ে নেবেন, ঠিক আছে তো? না না, আরে ভাই, তুমি এত বড় উপকার করছো, আমাদেরও তো তোমার উপর ভরসা করা উচিত, তাই না? না, নিয়ে নি, চলো ভাই, চলে এসো চলে এসো, একজন একজন করে এসো এসো। মোড়ল সরল বিশ্বাসে সব চাষিদের ধার পাইয়ে দিয়ে সাদা কাগজে সবার টিপসই নিয়ে নিল। আরে রুমি, টুনি আমাদের জমিদার তো একদম দেবদূতের মতো বেরোলো। আমরা ওর ব্যাপারে না জানি কি উল্টোপাল্টা ভাবতাম। আপা, কিন্তু জমিদারের হঠাৎ করে এভাবে বদলে যাওয়া আমার ঠিক হজম হচ্ছে না। তুমি নিজেই ভেবে দেখো আপা, খরার সময় সে আমাদের কোনো সাহায্য করেনি, কিন্তু হঠাৎ করে সে বীজের জন্য সবাইকে ধার দিতে শুরু করলো। আর সে সবাইকে বাড়তি টাকাও দিচ্ছে যাতে 1 মাস পর্যন্ত বাড়ির উনুন জ্বলতে পারে। এর মধ্যে নিশ্চয়ই ওর কোনো গভীর চাল আছে। সুমি তখন টুনির কথাকে গুরুত্ব না দিয়ে আনন্দের সাথে বীজ কিনতে বাজারের দিকে রওনা হল। তারপর কয়েকদিনের কঠোর পরিশ্রমে মাঠের ফসল পেকে সোনালি হয়ে উঠল, কিন্তু গ্রামে এক নতুন বিপদের ঝড় আছড়ে পড়ল।